এটা হচ্ছে স্ট্রিপ যাবে যা এটা হচ্ছে উইডথ হচ্ছে 0.9 মিটার। এটা বাদ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যে এখানে একটা রোল আছে, রোলের উপরে সেটা জমা হবে। এটা একটা রোল, রোলটা এই ডিরেকশনে ঘুরবে। আর এইদিকে আরেকটা রোল আছে, যে রোলের ভিতরে এটা পেঁচানো আছে। এই রোলটা এই দিক দিয়ে ঘুরছে। সো বাতে ঢোকার আগে আমি যে সাবস্ট্রেটের কোটিং ফেলতে চাই, যার উইডথ হচ্ছে 0.9 মিটার, এইটা একটা রোলের উপরে পেঁচানো আছে। রোলটা ঘুরতে থাকবে, ফলে রোলটা থেকে স্ট্রিপ এইখান দিয়ে একটা মেকানিজম আছে, বাতের ভিতরে ঢুকবে। এটা হচ্ছে ক্যাথোড হবে। আর বাতের দুই দিকে অ্যানোড সিস্টেম রাখা আছে। কিভাবে রাখা আছে ওটা আমাদের এখানে বিবেচ্য বিষয় না। দুইদিকে অ্যানোড সিস্টেম রাখা আছে, ফলে অ্যানোড, মাঝখানে ক্যাথোড। সো ক্যাথোডের উভয় সাইডে কোটিং হবে, টিনের কোটিং। এবং কোটিং এইটা একটা স্পিডে যাচ্ছে। সেই স্পিডটা কত? সেই স্পিডটা হচ্ছে 500 মিটার পার মিনিট। ডান দিকে মুভ করছে 500 মিটার পার মিনিট, এই স্পিডে যাচ্ছে। 500 মিটার পার মিনিট। অ্যানোডটা না, শুধু ক্যাথোডটা। ক্যাথোড হচ্ছে এটা মুভ করছে। তা এই বাতটার লেন্থের উপর ডিপেন্ড করে, লেন্থ যদি অনেক বেশি হয় তাহলে পার্টিকুলার এক স্ট্রিপের একটা লেন্থ, যেহেতু একটা ফিক্সড স্পিডে যাচ্ছে, এই লেন্থটা যদি বেশি হয় তাহলে বাতের ভিতর বেশি সময় থাকবে। বাতের ভিতর বেশি সময় থাকা মানে এর কোটিং থিকনেস বেশি হবে। আর এই লেন্থটা যদি কম হয়, এই লেন্থটাকে আমি এল ধরলাম, প্লেটিং বাতের লেন্থ যদি এল ধরলাম আমি, এল মিটার, যেহেতু ফিক্সড স্পিডে যাচ্ছে 500 মিটার পার মিনিট, এই বাতের লেন্থ যদি কম হয় তাহলে বাতের ভিতরে এই সাবস্ট্রেটটা কম সময় থাকবে। কম সময় থাকার অর্থ হচ্ছে টিনের কোটিং থিকনেস কম হবে। এখন ওরা বলে দিচ্ছে কোটিং থিকনেস কত হবে। ইস্ট সাইডে কোটিং থিকনেস হবে 0.4 মাইক্রোমিটার। আর অটোমেটেড সিস্টেম, এখান থেকে যখন বের হবে সে কোটেড হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে প্রোডাক্ট হিসেবে আবার একটা রোলের উপরে জমা হচ্ছে। সো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন আমার বলেছে, কোশ্চেনে জানতে চেয়েছে যে এই প্লেটিং ট্যাঙ্কের লেন্থটা কত হতে হবে, যাতে করে এটা উভয় সাইডে, প্রত্যেক সাইডে 0.4 মাইক্রোমিটারের টিন ডিপোজিশন হয়। আর অন্যান্য প্যারামিটার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার প্রবলেম। তো আমরা শুরু করি প্রবলেমটা। আমরা একটা বেসিস ধরে নেই। বেসিসটা হচ্ছে যে আমি কাজ করব বাতের ভিতরে যে আমার সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেটের 1 মিটার লেন্থ কনসিডার করে আমি ধরলাম বেসিসটা হচ্ছে এতটুকু, 1 মিটার লেন্থ, 1 মিটার লেন্থ। এটা দিয়ে আমি কাজ করব। সো বেসিস হচ্ছে 1 মিটার লেন্থ। স্ট্রিপ, তাহলে কোটিং থিকনেস, সমান হচ্ছে এক পাশে 0.4 মাইক্রোমিটার, তাহলে দুই পাশে হচ্ছে 2 দিয়ে গুণ, সমান 0.8 মাইক্রোমিটার। এটা হচ্ছে অন বোথ সাইড।
মোট কোটিং পড়বে হচ্ছে 0.8 মাইক্রোমিটার থিকনেস। সো আমি বেসিস ধরে নিয়েছি 1 মিটার লেন্থ স্ট্রিপ। সো টিন ডিপোজিশন হবে কত? লেন্থ হচ্ছে 1 মিটার, উইথ হচ্ছে 0.9 মিটার, আর দুই পাশে মিলে যে কোটিং পড়ছে তার থিকনেস হচ্ছে 0.8 মাইক্রোমিটার। এটা মিটার, এটা মিটার, এটা মাইক্রোমিটার। মাইক্রোমিটার থেকে মিটার করতে হলে গুণ 10⁻⁻6 দিয়ে গুণ করলাম। সো মিটার, লেন্থ মিটার, উইথ মিটার, কোটিং থিকনেস মিটার। তাহলে এক হচ্ছে মিটার কিউব। সমান হচ্ছে মিটার কিউব, এই ফিগারটায় রাখলাম, গুণ সেন্টিমিটার কিউব করতে চাই আমি। মিটার কিউবকে 10⁻², একটা মিটারকে 10⁻² দিয়ে গুণ করলে সেন্টিমিটার হলো 3টা মিটার আছে, সো 3। সো সেন্টিমিটার কিউব এটা কত হয়? 0.72 সেন্টিমিটার কিউব। রাইট, 0.72 সেন্টিমিটার কিউব। এত কিউবিক সেন্টিমিটার টিন ডিপোজিশন হবে কতটা লেন্থের উপরে? 1 মিটার লেন্থের উপরে। এত সেন্টিমিটার কিউব, সেখানে আমাদের রো দেওয়া আছে। সো রো দিয়ে কনসিডার করে আমরা এটাকে নিয়ে আসতে পারি, গ্রামে নিয়ে আসতে পারি। সো সমান কত হবে? রো কনসিডার করো, রো কনসিডার করলে কত গ্রাম আসবে? 0.72 এত সেন্টিমিটার কিউবকে রো দিয়ে গুণ দিতে হবে 7.31, তাহলে গ্রাম চলে আসবে। সমান কত গ্রাম হয়? 5.26। 5 ঠিক আছে, আমার 27 লেখা আছে, 27 গ্রাম। তাহলে 1 মিটারের উপরে আমাদের 5.27 গ্রাম টিন ডিপোজিশন হবে। নেক্সট প্রশ্ন আমি চলে যাই। আমার ফর্মুলা জানা আছে, ফর্মুলা হচ্ছে W সমান AIT বাই NF, AIT বাই NF, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে। আচ্ছা, W হচ্ছে কত? এখানে বলা আছে যে এফিসিয়েন্সি 100%, তার মানে আমি যেটা পাচ্ছি ওইটাই, ওর কোনো ফ্র্যাকশন নেই। সো W হচ্ছে 5.27 আমরা বের করেছি এটা। অ্যাটমিক ওয়েট 118.7 দেওয়া আছে, 118.7 দেওয়া আছে। কোন IT দেওয়া নেই, IT আমরা ওইভাবেই রাখি। NF, N হচ্ছে 2, ভ্যালেন্স চেঞ্জ 2 বলা আছে। F হচ্ছে 96,500, এখান থেকে IT আসে, কত আসে IT? বলো। 8,568.74। 69 রাউন্ড ফিগার লিখেছি আমি। জি স্যার। 8569 ইউনিট হবে অ্যাম্পিয়ার সেকেন্ড বা কুলম, যেটাই বলি, বোথ আর কারেক্ট। এত হলো। ডান সাইডে চলে যাই। আইটির মান আমরা এত বের করলাম। এখন আমরা আই বের করতে পারবো। আই হচ্ছে টোটাল কারেন্ট, অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার হচ্ছে আর। তো ওখানে দেখো এরিয়া দেওয়া আছে, আমি আর হচ্ছে কারেন্ট ডেনসিটি দেওয়া আছে। তাহলে কারেন্ট ডেনসিটি মানে অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, বা যে ইউনিটই থাকুক না কেন, আর এরিয়া দেওয়া আছে। এরিয়াকে কারেন্ট ডেনসিটি দিয়ে যদি গুণ করি তাহলে আমি টোটাল কারেন্ট পেয়ে যাব। সো আমি এরিয়া বের করে নিই। এরিয়া
of 1 meter strip 1 meter strip area হয় 1 length width হচ্ছে 0.9 এবং দুই সাইডে জামা হচ্ছে দুই সাইডের জামাটাই আমরা কনসিডার করছি so 2 on both sides এটা হচ্ছে কত যে পোশাকগুলো মিটারে so 1.8 meter square 1.8 meter square so area আর কারেন্ট ডেনসিটি দেওয়া আছে 5000 ampere per meter square তাহলে টোটাল কারেন্ট I সমান হচ্ছে 5000 into 1.8 ampere সমান হচ্ছে 9000 ampere তাহলে I আমরা পেয়ে গেলাম তাহলে আর এখানে দেওয়া আছে IT তাহলে IT কে I দিয়ে ভাগ করলে আমরা T পাবো T হচ্ছে টাইম মিন্স আমি আবার এই পাশে আসছি T সমান হচ্ছে কত IT by I that is 8569 divided by 9000 এটা কত আসে So 0.952 ইউনিট কি হবে second. রাইট 0.952 সেকেন্ড এখন দেখো আমার ওই ভেলোসিটি স্টিপ যে ভেলোসিটিতে যাবে ওইটা দেওয়া আছে কি মিটার পার মিনিট তা এটাকে তো আমরা মিনিটে নিয়ে যাই সো এটাকে মিনিটে নিয়ে গেলে হয়ে যাবে হচ্ছে 0.0166 মিনিট মিনিট তো এখন আমাদের ফর্মুলা হচ্ছে ওই যে s সমান vt আমরা জানি s আমরা ওখানে ফর্মুলা s লিখিনি আমরা লিখেছি কি l লিখেছি এটা হচ্ছে লেন্থ মানে কত মিনিট থাকবে ব্যাপারটা দাঁড়ালো যে আমার 0.4 মাইক্রোমিটার প্রতি সাইডে কোটিং ফেলতে হলে এই 1 মিটার যে বেসিস ধরেছি সেই 1 মিটারকে কত সময় থাকতে হবে বাতের ভিতরে 0.016 মিনিট থাকতে হবে ওইটা যাচ্ছে কোন স্পিডটা দেওয়া আছে ভি দেওয়া আছে আর টাইমটা আমি পেয়ে গেলাম কত মিনিট তাহলে টোটাল লেন্থ এই এল সমান হচ্ছে ভি গুণ টি এটা হচ্ছে আমাদের সেই আগের ইন্টারমিডিয়েট ফর্মুলা এস এর সমান সো আমাদের এল সমান ভি টি ভেলোসিটি গুণ টাইম ভেলোসিটি দেওয়া আছে 500 মিটার পার মিনিট আর টি হচ্ছে আমরা পেলাম 0.016 মিনিট মিটার চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এটা বোধহয় 7 পয়েন্ট সামথিং আসে এখানে 8 লেখা আছে 8 মিটার দিস ইজ आवर आंसर ক্লিয়ার আছে Yes, sir. Yes, sir. থ্যাংক ইউ আমাদের এই প্রবলেম পরে আরো আছে ইলেকট্রোপ্লেটিং এর প্রবলেম শেষ এরপরে আমরা নতুন চ্যাপ্টারের প্রবলেম পরে করব আমরা এখন নতুন চ্যাপ্টারে যাব আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে ফ্রিকশন এর শীট লেকচার ম্যাটেরিয়াল আমি দেইনি এখনো দিয়ে দেব খুব শীঘ্রই ফ্রিকশনটা কি ফ্রিকশন হচ্ছে রেজিস্ট্যান্স টু মোশন ডিউরিং স্লাইডিং oblique rolling when one solid body moves tangentially over another এটাকে বলা হয় ফ্রিকশন একটা সারফেসের উপর দিয়ে আর একটা সারফেস স্লাইড করে যেতে পারে রোল করে যেতে পারে যাই করুক না কেন দুটা ইন্টারফেসে যেদিকে মুভ করে তার উল্টা দিকে একটা রেজিস্টিভ ফোর্স কাজ করে সেটাকে ফ্রিকশনাল ফোর্স বলা হয় ওই ফিনোমেনাটাকে বলা হয় ফ্রিকশন আর যে রেজিস্টিভ ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স এবং
ফোর্সের ডেফিনেশনটা এখানে বলা হচ্ছে রেজিস্টিভ ট্যানজেনশিয়াল ফোর্স হুইচ অ্যাক্টস ইন ডিরেকশন অপোজিট টু দ্য direction of motion is called friction force. So phenomena is called friction and the force is called frictional force which acts just opposite to the direction of motion. দুই ধরনের ফ্রিকশন আছে, একটা ড্রাইভ ফ্রিকশন বা কুলম্ব ফ্রিকশন আর একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। এখানে ছবি দেখানো আছে যে একটা স্লাইডিং আর একটা রোলিং এর ক্ষেত্রে এখানে একটা হরাইজন্টাল সারফেস আছে, তার উপর দিয়ে আরেকটা বডি স্লাইড করে যাচ্ছে এই ডিরেকশনে। বডিটার উপরে কোনো লোড থাকতেও পারে নাও পারে। যদি লোড না থাকে তাহলে এই ডব্লিউটা হচ্ছে এর সেলফ ওয়েট, বডিটার সেলফ ওয়েট। আর যদি লোড থাকে তাহলে এই ডব্লিউটা হচ্ছে যে লোডটা আছে সেটা অ্যাপ্লাইড লোড প্লাস সেলফ ওয়েট, দুটো মিলে লোডটা কাজ করে ভার্টিক্যালি নিচের দিকে আর এটা মুভ করছে এই দিকে। সো ফ্রিকশন ডিরেকশন অফ মুভমেন্ট আর যে লোড তার মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হবে ফ্রিকশনটা হবে এর উল্টা দিকে, এই বরাবর। ঠিক তেমনি রোলিং যখন হচ্ছে তখন এর মোশনটা হচ্ছে এইদিকে, সো ইন্টারফেসটা এই জায়গায়, সো ইন্টারফেসে মোশনের উল্টা দিকে ফ্রিকশনটা এইদিকে কাজ করবে আর টোটাল লোডটা কাজ করবে হচ্ছে নিচের দিকে। সেলফ কোনো লোড না থাকলে সেলফ ওয়েট হবে। এই ছবিটা দেখানো হচ্ছে ফর স্লাইডিং ফ্রিকশন, এই ছবিটা দেখানো হচ্ছে ফর রোলিং ফ্রিকশন। এবং আমরা দেখেছি দুই ধরনের ফ্রিকশন হয়। দুই ধরনের ফ্রিকশন কাকে বলে, যে একটা ড্রাই ফ্রিকশন যখন ইন্টারফেসটা ড্রাই অবস্থায় থাকে, ফ্রিকশন দ্যাট এক্সিস্ট when two dry surfaces move relative to one another is dry friction. ইন্টারফেসটা যখন কোনো ড্রাই অবস্থায় না থাকে, কোনো ফ্লুইড থাকে, তখন যে ফ্রিকশনটা হয় সেটাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড সেখানে ওয়াটার হতে পারে, কোনো অয়েল সাবস্টেন্স হতে পারে, এমনকি এয়ারও হতে পারে। প্রশ্ন এবারে ড্রাই সারফেসে খালি তো এয়ার আছে, হ্যাঁ, এটা যদি তোমার একদম কোনো ক্লোজড এনভায়রনমেন্টের ভিতরে ভ্যাকুয়াম চেম্বারে হয় তখন সেটা ড্রাই ফ্রিকশন হয়। ইউজুয়ালি নর্মাল এনভায়রনমেন্টে করলে সেটা ফ্লুইড ফ্রিকশন। সলিড ফ্রিকশন দুই রকম বললাম, একটা ড্রাই ফ্রিকশন, একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। এরপরে আবার প্রত্যেক রকমের ভিতরে আবার আরো দুই রকম ফোর্স কাজ করে, একটা হচ্ছে স্ট্যাটিক ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশনাল ফোর্স। যখন দুটা বডি স্থির অবস্থায় থাকে তখন তাকে মোশনে নেয়ার জন্য যে ফোর্সটা দিতে হয়, যে ফোর্সটার এগেইনস্টে কাজ করতে হয়, দ্যাট ইজ স্ট্যাটিক একটা ফ্রিকশনের এগেইনস্টে কাজ করতে হয়, সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। এবং ওই মোশনটা দেওয়ার জন্য এই স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কিছুটা সময় ধরে রাখতে হয়, ফিউ মিলি সেকেন্ডস। কত সময়? ফিউ মিলি সেকেন্ডস মে বি নিডেড টু ইনিশিয়েট রিলেটিভ মোশন। এবং মোশন যখন একবার শুরু হয়ে যায় তখন ওই মোশনটাকে ধরে রাখার জন্য একটা ফোর্স ধরে রাখতে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, উইথড্র করলে হবে। মোশনটা ওয়ান্স দ্য মোশন স্টার্টেড, the force to maintain the motion is called dynamic friction. স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে কি, যখন সে স্থির অবস্থায় ছিল তখন তাকে মোশনে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বাধা অতিক্রম করে যে নিতে যে ফোর্সটা দিতে হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ফোর্স। আর মোশনটা যখন একবার শুরু হয়ে গেল তখন ওই মোশনটা মেইনটেইন করার জন্য যে ফোর্সটা দিয়ে তাকে ধরে রাখতে হয় সেটাকে বলা হয় ডাইনামিক ফোর্স। Which one is greater to your concept? কোনটা বড় হতে পারে? Anyone? Static force or dynamic force? Static frictional force or dynamic frictional force? কোনটার মান বড় হতে পারে? স্ট্যাটিকটা বড় হওয়া উচিত। স্ট্যাটিকটা বড় হওয়া উচিত, কারণ স্ট্যাটিক যখন আছে তখন ইন্টারফেসে তাদের ভিতরে একটা বন্ডিং হয়ে থাকতে পারে। এবং ওই এই শুধু বড় না, কত বড় হবে এটা ডিপেন্ডস করে কত সময় ধরে, কত দিন ধরে বা কত মাস ধরে বা কত বছর ধরে তারা স্ট্যাটিক অবস্থা আছে ইন্টারফেসে। অনেক সময় ধরে যদি স্ট্যাটিক অবস্থা থাকে তাদের ভিতরে একটা বন্ডিং হয়ে যায়, বন্ডিংটার স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়। সো স্ট্যাটিক ফোর্সটা সবসময় বেশি হয় ডাইনামিক ফোর্সের থেকে। আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যদি থাকে স্থির হয়ে, তখন স্ট্যাটিক ফোর্স আর ডাইনামিক ফোর্স অলমোস্ট সমান হয়ে যেতে পারে।
So static force greater than or equal kinetic force or dynamic force সমান হতে পারে। যে এক্ষুনি মোশনে ছিল, এবার মোশন থামিয়ে দেওয়া হয়েছে, সে এখন স্থির অবস্থা আছে, কয়েক মিনিট পরে আমি আবার স্ট্যাটিক ফোর্স দিয়ে শুরু করলাম। দিস স্ট্যাটিক ফোর্স মে বি ইকুয়াল টু দ্য kinetic force. Tangential force required to maintain relative motion is kinetic or dynamic friction force. Statics is always greater or equal to kinetic. এখন ওই যে বললাম স্ট্যাটিক সবসময় বেশি হয় কেন? ওই যে অনেকদিন ধরে এক জায়গায় স্থির হয়ে আছে, দুটো ফোর্সের ভিতর বন্ডিং হচ্ছে। বন্ডিংটা কি কারণ হয়? কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হতে পারে। সো সাম কন্টামিনেন্টস, সাম ফরেন chemical or some foreign environmental action is there. So সেখানে কি হতে পারে? এবং corrosion হতে পারে। corrosion হলে ইন্টারফেসে থিন ফিল্ম হয়ে যেতে পারে, অন্য কোনো কন্টামিনেন্টস হতে পারে। সো এইগুলো থিন ফিল্ম সারফেস কন্টামিনেন্টস এফেক্ট ফ্রিকশনকে এফেক্ট করে। স্ট্যাটিক কত বড় হতে পারে, কি হতে পারে, ডাইনামিকের সাথে তার রিলেশনটা কি, এটা আমরা একটু ফিগার দিয়ে একটু বুঝতেছি। দেখো আমি এইরকম, এইদিকে হচ্ছে টাইম আর এইদিকে বোঝানো হয়েছে ফোর্স, ট্যানজেনশিয়াল ফোর্স। ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি। সো মানে ফোর্স যত বেশি দেবো, ভেলোসিটি তত বেশি হবে। সো আমি কোন জায়গায় মেইনটেইন করতে যাচ্ছি, এমন একটা ভেলোসিটি মেইনটেইন করতে যাচ্ছি যেটার ইকুইভ্যালেন্ট ফোর্স হচ্ছে এইটা। সো আমাকে এই কাইনেটিক ফোর্সটা দিতেই হবে। এখন একটা স্থির অবস্থা আছে, যে একটা সারফেসের উপর সে লেগে আছে, এখন এই ফোর্সটা অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এই ফোর্স যে ভেলোসিটি ইন্ডিকেট করে সেই ভেলোসিটিতে আমি রাখতে চাই। তাহলে আমি শুধু এই ফোর্সে যে দাঁড়িয়ে থাকলে হবে না, আমি এই ফোর্স পাবো না। এই ফোর্সে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে যেতে হবে অনেক উপরে চলে যেতে হবে, এত দূরে যেতে হবে। এত দূরে চলে যাই মানে আমি বেশি চলে গেলাম, বেশি চলে যেয়ে তখন আমাকে একটু ছাড় দিতে হবে আবার ওটাতে আসার জন্য। সো আবার ছেড়ে দিলাম, আবার ডাউনে চলে আসবে, ওর নিচে নেমে চলে আসবে। কিছুটা মোশন সে পেয়েছে, পুরো ওই জায়গায় মোশন যেটা চাচ্ছে ওই মোশন সে পায় না। সো আমাকে আবার একটু উপরে যেতে হবে। এই জায়গাটায় এসে স্ট্যাটিক অবস্থায় তার ইন্টারফেসে যে কন্টামিনেন্ট ছিল, যে অ্যাডেশনটা ছিল, অ্যাডেশন ফোর্সটা ছিল, একবার তাকে মুভ করানোর কারণে ওই অ্যাডেশন ফোর্সটা উইক হয়ে গেছে। সো আমাকে আর অত দূর যেতে হবে না, আরেকটু উপরে যেতে হবে। এই উপরে যাওয়ার পরে আবার ছেড়ে দিতে হবে। সো এই জায়গার অ্যাডেশন ফোর্সটা আগেরটা থেকে আরো উইক হয়ে গেছে। সো এখন আর আগেরটার মতো যেতে হবে না, আরেকটু যেতে হবে, এন্ড সো অন। এভাবে যেতে 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 সে ডাইনামিক ফোর্স আর আমার বেশি দেওয়া লাগবে না। সো মোশন অলরেডি স্টার্টেড। সো এই মোশনে ধরে রাখার জন্য যে ফোর্সটা দরকার, সেই ফোর্সটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সে এই স্পিডে চলতে থাকে। সো ফার্স্ট স্ট্যাটিক অবস্থা থেকে আমি যে মোশনটা যখন শুরু করলাম, বলা হয়েছিল কয়েক মিলি সেকেন্ড টাইম লাগতে পারে, যে টিপিক্যালি এটা হচ্ছে 10 থেকে 100 মিলি সেকেন্ড। এইটাই হচ্ছে স্ট্যাটিক ফোর্স। ম্যাক্সিমাম স্ট্যাটিক অবস্থা থেকে একটা মোশনে আনতে যে ম্যাক্সিমাম যে ফোর্সটা দিতে হয়েছিল এবং সেই ফোর্সটা কত সময় ধরে অ্যাপ্লাই করতে হয়েছিল, সময়টা হচ্ছে এইদিকে। সো এত সময় ধরে রাখতে হয়েছিল, 10 থেকে 100 মাইক্রোসেকেন্ড। সো কোন জায়গায় 10 হবে? যেখানে কন্টামিনেন্টসটা তার অ্যাডেশনকে উইক অথবা অল্প লিটল অ্যাডিশন করে রাখবে। 100 মিলি সেকেন্ড দরকার হবে তখন যখন অ্যাডিশনটা অনেক স্ট্রং হয়ে যাবে, তখন বেশি সময় লাগবে। সো স্ট্যাটিক ফোর্স হচ্ছে এই পর্যন্ত, ডাইনামিক আর কাইনেটিক ফোর্স হচ্ছে এই পর্যন্ত। বেনিফিটস অফ ফ্রিকশন। ফ্রিকশন আমাদের লাভ ক্ষতি দুইটাই করে। সেই ইন্টারমিডিয়েটে পড়েছিলাম, তোমরা পড়েছো, যে ফ্রিকশন যদি না থাকতো তাহলে রেল চালু করে দিয়ে ইঞ্জিন থামিয়ে দিল, রেল পাটির উপরে অনবরত চলতে, আজীবন চলতে থাকতো, কোনোদিনও থামতো না। ফ্রিকশনের কারণে একসময় সে থেমে যায়। বেনিফিটস অফ ফ্রিকশনের লাভ আছে, ক্ষতি দুইটাই আছে। ফ্রিকশন মেক্স পসিবল, ওই কাজগুলোকে পসিবল করে টু ওয়াক। আমরা হাঁটতে পারি, আমরা যদি পানি কাদার উপরে হাঁটার চেষ্টা করি আমরা স্লিপ খেয়ে যাবো। স্লিপ ফ্রিকশনের উল্টাটা, ওখানে ফ্রিকশন নেই বলে স্লিপ খেয়ে যাবো। ফ্রিকশন না থাকলে আমরা সামনে অ্যাডভান্স হতে পারতাম না। টু ইউজ অটোমোটিভ টায়ার্স অন ডোরস, গাড়ির চাকা ঘুরে সামনের দিকে নিয়ে যায়। তোমরা দেখেছো পানি কাদার ভিতরে গাড়ির টু ড্রাইভ যে ইঞ্জিনটা, দ্যাট ইজ পিছনের চাকাটা যখন ড্রাইভিং থাকে,
কোড ড্রাইভ না, তখন পিছনের চাকা স্টার্ট দিয়ে ড্রাইভার উঠানোর চেষ্টা করে, পিছনের চাকা ঘুরতে থাকে কিন্তু উঠতে পারে না, কারণ পানি কাদার ভিতরে ফ্রিকশন কমে গেছে, সেই জন্য উঠতে পারছে না। রাস্তার উপর দিয়ে যে চাকাটা ঘুরে আর গাড়িটা যে সামনের দিকে যায় ফ্রিকশনাল ফোর্সের কারণে। আমরা কোনো অবজেক্ট ধরতে পারতাম না, আমাকে আমি যতই হাত দিয়ে নাড়াচাড়া করতাম ওখানেই লুকোচুরি খেলতো। ফ্রিকশন যদি না থাকতো ওটা আমার হাতের মুঠার ভিতরে কোনোদিন আসতো না, এন্ড সো অন। এইগুলো ফ্রিকশন আমাদের উপকার করে। এইগুলো তো আমাদের ইউজুয়াল লাইফের কথা বললাম। মেশিনারি পার্টস এর 2 নম্বরটা অবশ্য মেশিনারি পার্টস এর কথা বলা হচ্ছে। আরো কিছু যদি আমরা এক্সাম্পল দিই, ফ্রিকশন আমাদের কোথায় দরকার হয়, যেমন ফ্রিকশন আমাদের দরকার হয় গাড়ির ব্রেক। আমি যখন ওখানে যে ব্রেক প্যাড যেটা থাকে, হঠাৎ আমার অ্যাক্সিডেন্টের কাছাকাছি পড়ে গেলাম, আমি পা দিয়ে চাপ দেই বা হাত দিয়ে চাপ দেই, দিলে কি হয়, চাকার উপরে যে একটা ব্রেকের প্যাডটা চাপ দেয়, চাপ দিয়ে ওখানে ফ্রিকশন আমার বেশি চাই। যদি ওখানে ফ্রিকশন কম হতো তাহলে চাপ দিলেও গাড়ির স্পিড সহজে কমে আসতো না, সো আমরা ওই জায়গায় বেশি চাই। সো ইন সাম মেশিন অ্যাপ্লিকেশন ব্রেকস এবং ওই ফ্রিকশন এর কারণে ব্রেক গাড়ির চাকাকে থামিয়ে দেয় ঠিকই, কিন্তু ওই ব্রেকের প্যাড ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে একসময় আর কাজ করে না, তখন ওই ব্রেক প্যাডকে আমাদের চেঞ্জ করতে হয়। আর কোথায় হয়, আর হচ্ছে যে আমরা জানি যে কনভেয়ার বেল্ট যে আছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা একটা ফোর্সকে অন্যদিকে নিয়ে যাই। এই একটা হুইল, চাকা বলবো না তো, হুইল বলবো। সো এইটা হচ্ছে ড্রাইভিং আর এটা হচ্ছে ড্রাইভেন। সো আমরা এখানে ড্রাইভিং মানে এই চাকাটা ঘুরছে, সো এই চাকাটা ঘুরলে আমরা কি করি, এই এই ফোর্সটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই, সো এটাকে ঘোরাই, এটা ড্রাইভেন। সো এই জায়গায় যদি ফ্রিকশন ফোর্স বেশি না হয়, এই জায়গায় যদি ফ্রিকশন ফোর্স বেশি না হয়, তাহলে কনভেয়ার বেল্টটা স্লিপ করে যাবে, এই চাকাটাকে আমরা ঘোরাতে পারবো। সো ফ্রিকশনাল পাওয়ার ট্রান্সমিশন, এটাকে বলা হয় ফ্রিকশনাল পাওয়ার ট্রান্সমিশন। এখান থেকে পাওয়ারকে আমি ওখানে নিয়ে যাবো, ইজ ম্যাক্সিমাইজড। এই সমস্ত জায়গায় ফ্রিকশন আমাদের বেশি বেশি দরকার হয়। ফ্রিকশনের ক্ষতি কি, আমাদের এনার্জি লস হয়। আর ওই যে বললাম যে ব্রেকের প্যাড ক্ষয় হয়ে যাচ্ছে, ফ্রিকশন যত বেশি হবে উইয়ার তত হবে। সো উইয়ার হতে হতে ক্ষয় হয়ে যায়, তখন আমাকে নতুন প্যাডে আসতে হয়, উইয়ার অফ মুভিং সারফেস ইন কন্টাক্ট। কোথায় দরকার হয়, বিয়ারিংস এ দরকার হয়। ইন সাম স্লাইডিং অর রোটেটিং কম্পোনেন্টস, ফ্যান, সিলিং ফ্যান যে ঘুরে ওখানে বিয়ারিং থাকে, ওই বিয়ারিং এর উপরে ওটা ঘুরতে থাকে, একটা উপরের পাশটা স্থির, নিচের পাশটা ঘুরছে, মাঝখানে বিয়ারিং আছে। এখানে যদি ফ্রিকশন বেশি হবে তাহলে ঘুরবে না, এনার্জি আমার অনেক বেশি লাগবে, সেই জন্য বিয়ারিং দেওয়া হয়। বিয়ারিং এর ভিতরে সেটা ঘুরতে থাকে এবং বিয়ারিং একসময় ঘুরতে ঘুরতে ভেঙে যাবে। বিয়ারিং কে আরো স্পিড আপ, তার স্পিড আপ বলতে কি, মানে ফ্রিকশন আরো কমানোর জন্য ওখানে গ্রিস দেওয়া হয়, বিয়ারিং বল থাকে এবং গ্রিস থাকে। তারপরে ঘুরতে ঘুরতে অনেক সময় যখন চলে যায় তখন ওই বিয়ারিং বল ভেঙে যায়, ভেঙে গেলে তখন ওই ফ্যান ঘাটান 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 শব্দ হয়। এই সমস্ত জায়গায় ফ্রিকশন ইজ আনডিজায়ারেবল এন্ড মিনিমাইজড, এবং কমে যায় না। আমরা এই পর্যন্তই, আমরা এই টপিকসে নেক্সট ক্লাসে যাব। আমি টিমে কোশ্চেন টাইপ করতে যে অল্প একটুই করেছিলাম, ফার্স্ট টাইম করতে যে কি ভুল ভ্রান্তি হয়ে গেছে জানি না, তোমরা কোশ্চেন পেয়ে গেছো, যা ওগুলো সব বাদ হয়ে যাবে, তবে কোশ্চেনের একটু প্যাটার্ন তোমরা বুঝতে পেরেছো, এটাকে কাজে লাগিয়ে। হ্যাঁ, রোল কল হচ্ছে 1441 ইভান। জি স্যার আছে, স্যার আছে। হ্যাঁ, 001 সুমিত। Yes, sir. 2 3 সুমাইতুল হাসান। Present, sir. 4 Present, sir. 4 Present, sir. 5 Present, sir. 6 Present, sir. 8 Present, sir. 9 Present, sir. Yes, sir. 9. Yes, sir. 9 গোলাম মোর্তজা। হ্যাঁ, Yes, sir. আচ্ছা, 8 9 দুজন প্রেজেন্ট। 10 Yes, sir. ফারুক। 11 Yes, sir. 12 আফিফ আহমেদ।
13, Present, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, 22, 22. Akib Hussain Khan. Absent. 23, Yes, sir. 24, Yes, sir. 25, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. Muid Hassan, Yes, 31, yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 35, Mashur Rahman Manon, 36, Masud Mia, Yes, sir. 37, Yes, sir. Present, 38, sir. 39, 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. Yes, sir. Yes, sir. 45, 46, Yes, sir. 47, Yes, sir. Yes, sir. 48, Yes, sir. Yes, sir. 49, Yes. 50. Present, sir. Yes, sir. Okay, দুইজন absent আজকে। দুয়েল বাসা? Present, sir. আচ্ছা ঠিক আছে, 12 প্রেজেন্ট। Yes, sir. আরেকজন হচ্ছে 22 আছো নাকি? 22 really absent. Okay, thank you very much. ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।